সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমি দিলীপ। আজকে আমি আলোচনা করব আগস্ট 2025-এর মেন কারেন্ট অ্যাফেয়ার্স যে কোশ্চেন গুলো আছে এবং তার রিলেটেড যতগুলো কোশ্চেন হতে পারে আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। আশা করি সকলে ভালো আছো, তোমাদের পড়াশোনা আশা করি ঠিকঠাক চলছে। দেরি না করে আজকের প্রথম কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। আজকের প্রথম কোশ্চেন হলো, হোয়াট ইজ নিসার? নিসার একটা শর্ট ফর্মের ফুল ফর্ম বা অ্যাব্রিভিয়েশন কি? ফার্স্ট অপশন নাসা ইন্টারন্যাশনাল সোলার অ্যাপারচার রেডার, সেকেন্ড অপশন নিউক্লিয়ার ইরানিয়ান সাইন্টিফিক অ্যাপারচার রেডার, আর নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার, আর নান অফ দ্য অ্যাবাভ। এর উত্তর হবে সি। এর নাসা যেমন প্রতিটা দেশের একটা একটা করে নিউক্লিয়ার, আমাদের একটা প্রতিটা দেশেরই একটা সংস্থা আছে। এই নাসাটা হলো ইউএস এর, আমরা জানি। আর ভারতের হচ্ছে ইসরো, ইন্ডিয়া। ইসরো কত সালে প্রতিষ্ঠা? 1969। আর আমাদের ভারতও পিছিয়ে নেই, সেই জন্য ওই নাসার সাথে একটা যৌথ উদ্যোগে ভারতের প্রথম, এটা দ্য ফার্স্ট জয়েন্ট স্যাটেলাইট অফ ইসরো এন্ড নাসা। ফার্স্ট জয়েন্ট স্যাটেলাইট অফ ইসরো এন্ড নাসা। এটার নাম কি, কোথা থেকে ছাড়া হয়েছে? স্যাটেলাইটের নাম হচ্ছে জিএসএলভি F-16 স্যাটেলাইটটার নাম। কোথার থেকে ছাড়া হয়েছে? শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে আছে। শ্রীহরিকোটা থেকে প্রথম নাসা ইসরো জয়েন্ট স্যাটেলাইট ছাড়া হয়েছে, নাম নিয়েছে নিসার। নিসারের ফুল ফর্ম এটা, নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সেকেন্ড কোশ্চেন, নিপা ভাইরাস স্প্রেড থ্রো। আমার একটা ভাইরাস, যে নিপা ভাইরাস, অনেক বিগত কয়েক দশক থেকে এই নামটা আমরা শুনে আসছি। নিপা ভাইরাস কার দ্বারা ছড়ায়? ইঁদুর, বাদুড়, মশা, না শুকর? এর উত্তর হবে ব্যাট। নিপা ভাইরাস যে সিমটমস গুলো সেটা আমরা দেখতে পাচ্ছি, জ্বর হয়, হেডেক হয়, মাথায় হেডেক হয়, একটু ব্যথা যন্ত্রণা হয়, বমি বমি ভাব হয়, বা অনেক ধরনের এগুলো সিমটমস থাকে, সেটা ইম্পর্টেন্ট নয়। আর নিপা ভাইরাসটা অ্যানিমেল টু হিউম্যানে যায়। আমাদের যেমন করোনা ভাইরাস, আমাদের করোনা ভাইরাসটা কি হয়? ম্যান টু ম্যান, যেটা ম্যান টু ম্যান যায়। করোনা ভাইরাস যদি বাই চান্স ভুল বশত যদি অ্যানিমেল থেকে হিউম্যানে যায়, অথবা হিউম্যান থেকে অ্যানিমেলে যেত, যে অ্যানিমেল থেকে যেত না, আজকে তার মানে বংশটা হয়তো শেষ করে দিত। মানুষ এমনই একটা যে ধরে নাও, যদি ছাগল থেকে ছড়াতো, বা শূকর থেকে ছড়াতো, বা গরু থেকে ছড়াতো, মানুষ তার নিজের জীবন বাঁচার জন্য সেই সম্প্রদায়কে শেষ করে দিত। সে যাই হোক, নিপা ভাইরাস অ্যানিমেল থেকে হিউম্যানের মধ্যে সংক্রমিত হয়, এটা বাদুড় থেকে সংক্রমিত হয়। এর রিলেটেড যে কোশ্চেন গুলো, যেগুলোর মধ্যে কনফিউজ হয়, একটা আছে সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু সোয়াইন ফ্লু কিসের থেকে ছড়ায়? শুকর থেকে ছড়ায় সোয়াইন ফ্লু, পিগ। এর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে, এটা তো অনেক কোশ্চেন এসেছে, এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এর যে ভাইরাসটার নাম কি? H1N1। কনফিউজটা কোথায় হয়? এর সাথে যদি বার্ড ফ্লু দিয়ে দেয়, বার্ড ফ্লু,
বার্ড ফ্লু কিসের থেকে ছড়ায় আমরা জানি, বার্ড মানে আমরা বুঝতে পারছি পোল্ট্রি থেকে ছড়ায় বা ওয়াইল্ড বার্ড থেকেও ছড়ায়, এটা বন্য ওই পাখি থেকেও ছড়ায়, মেনলি পোল্ট্রি থেকে ছড়ায়। এর যে ভাইরাসটার নাম হচ্ছে H5N1, এই জায়গাতে কনফিউজ হয়, পরীক্ষায় যদি দিয়ে দেয় এইটা আর এইটার মধ্যে বেশিরভাগ কনফিউজ হয় যে সোয়াইন ফ্লু স্প্রেড থ্রো হুইচ ভাইরাস, অপশন দিয়ে দিলে H1N1, H5N1 বা আরো কিছু দিয়ে দেয়, এই দুটার মধ্যে কনফিউজ হয়। তোমরা অবশ্যই আশা করি জানো, আর যদি না জানো তাহলে এটা নোট করে নেবে। আর নেক্সট কোয়েশ্চেন আমরা দেখছি 3 নম্বর কোয়েশ্চেন, SIR রিলেটস টু বা স্ট্যান্ড ফর। SIR এখন বহু চর্চিত বিষয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। SIR যেটা আমাদের চলছে এখন ইলেকশনের ক্ষেত্রে, এর উত্তর হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আশা করি সকলে জানো এটা, মানে আমাদের যে ইলেকশন বা চলছে বা অনেক ধরনের ডিবেট এটা নিয়ে হচ্ছে যে এক সরকার পক্ষ বলছে SIR হোক, বিরোধী পক্ষ বলছে SIR নাই হোক। SIR জিনিসটা কি, এটা কি ভারতে ফার্স্ট টাইম হয়েছে? না, ফার্স্ট টাইম হয়নি, এর আগেও হয়েছে। লাস্ট SIR হয়েছে, এর আগে অনেকবার হয়েছে, লাস্ট SIR হয়েছে 2003 সালে, বিহারে হয়েছে। আর বিহারের যে ইলেকশনে SIR হয়ে গেছে, এটা নিয়ে মানে সারা দেশ এখন উত্তাল। আর এটা যেটা চলছে সেটার ডেট হচ্ছে 24 জুন 2025-এ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করেছে যে বিহারে SIR হবে। ঠিক আছে, SIR মূল উদ্দেশ্য কি, যে মানে এলিজিবল যে ভোটার তারা যেন ভোট দিতে পায়, এবং যারা এলিজিবল নয় তারা যাতে ভোটদান থেকে বিরত থাকে, বিশেষ করে সেটাই, মানে কে এলিজিবল ভোটার। আমাদের সংবিধানের সংবিধানের সাথে যদি এই কোশ্চেনটা রিলেট করি, যে আমাদের আর্টিকেল 326-এ বলা আছে যে এভরি পার্সন হু ইজ সিটিজেন অফ ইন্ডিয়া and not less than 8 year of the qualifying date। তার মানে আমাদের ভোটদানের বয়স 18 বছর, এটা আমরা জানি, 18 ইয়ার্স। এইবারে 18 ইয়ার্স এর গণনাটা কখন থেকে হয় সেটা এইবারে SIR সেই ডেটটা দিয়েছে 1/7/2025। 1/7/2025-এর মধ্যে যাদের বয়স 18 বছর, তাদের এই SIR যে যেটা পর্যবেক্ষণ চলছে সেই অনুযায়ী তারা ভোট দিতে পারবে। যদি 1/7/2025-এর মধ্যে 18 বছর হয়েছে, তাদের এবারে ভোটার লিস্টের নাম উঠবে। আর আরেকটা সেকশন আছে এই ক্ষেত্রে, বিশেষ করে SIR রিলেটেড, 326টা এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে আরেকটা আছে সেকশন 21 অফ রিপ্রেজেন্ট 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 অফ পিপল অ্যাক্ট 1950। রিপ্রেজেন্ট অফ পিপল অ্যাক্ট 1950, এটাতে কি বলা আছে, যে ইট প্রোভাইডস ফর দ্য প্রিপারেশন অফ রিজার্ভেশন অফ ইলেকটোরাল রোল। মানে ইলেকটোরাল রোল এই জিনিসটাকে বলা হয়, যে আমাদের যে ইলেকটোরাল রোল, এই টোটাল যে আমাদের প্রত্যেকটা বুথে বুথে খাতার মতো যেটা একটা থাকে, সবার যেখানে নাম থাকে, সেটাকে বলা হয় ইলেকটোরাল রোল। এইটা ইলেকটোরাল রোল, ইলেকটোরাল রোল। তাহলে সেকশন 21 অফ RP অ্যাক্ট 1950-এ কি বলা আছে, যে ইলেকটোরাল রোল তৈরি করার যে ক্ষমতাটা, সেটা বলা আছে এইটাতে, সেকশন 21। বিশেষ করে 326 এবং সেকশন 21 যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি, তাহলে আশা করি তোমরা বুঝে গেছো। এই কোশ্চেন
আলোচনার সাথে সাথে তোমরা অবশ্যই নোট করবে এই বিষয়গুলোকে। 4 নম্বর কোয়েশ্চেন, ওয়েস্ট ব্যাংক ইজ লোকেটেড টু, ভেরি ভেরি হট টপিকস। এবারে ওয়েস্ট ব্যাংকটা কোথায় আছে? এখানে অপশন আছে ইংল্যান্ড, ফ্রান্স, ইসরায়েল এন্ড প্যালেস্তাইন আর ইউএসএ। এটার উত্তর এইটা একটু পরে তোমাদের বোঝাচ্ছি, আগে এটা উত্তর হবে ইসরায়েল এন্ড প্যালেস্তাইন। আমাদের বর্তমানে যা যুদ্ধ চলছে সারা বিশ্বে, এটা একটা হট টপিক, বা এখনো যুদ্ধ চলছে কন্টিনিউ ইসরায়েল প্যালেস্তাইনের মধ্যে। এর যদি আমরা ঘটনা বলি, যে পরের ছবিটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা হলো ইসরায়েল প্যালেস্তাইন টোটাল, এইটা ঠিক আছে, ইসরায়েল প্যালেস্তাইন। ইসরায়েল দেশটা কিভাবে তৈরি? ইসরায়েল বর্তমানে সেই ধরনের কোনো রেকগনাইজ দেশ নয়। অ্যাকচুয়ালি যখন হিটলার থাকে, হিটলারের সময়তে আমাদের জার্মানিতে যতগুলো ইহুদি ছিল, সে মানে ইহুদি নিধন যজ্ঞ সে শুরু করেছিল। তার ভয়ে যতজন ইহুদি ছিল বেঁচে ছিল, তারা এই প্যালেস্তাইন তখন সম্পূর্ণ মুসলিম দেশ ছিল, সেইখানে মানে শরণাপন্ন হয় যে আমাদের একটু জায়গা দেওয়া হোক। এবার ইসরায়েলি যারা ইহুদি, তারা সেখানে বসতি স্থাপন করে। বসতি স্থাপন করার পর ধীরে ধীরে তাদের মানে বুদ্ধি বলো বা আরো কিছু বলো, ডোমিনেশন দ্বারা তারা নিজে একটা স্বাধীন দেশ তারা ঘোষণা করে, এবং ইসরায়েল প্যালেস্তাইনের মধ্যে তখন থেকে দ্বন্দ্ব শুরু হয়। এইবারে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট ব্যাংক, এই দেখো এই জায়গাটা ওয়েস্ট ব্যাংক। ওয়েস্ট ব্যাংক একটা এমন জায়গা, এই জায়গাটা কার অধীনে? ওয়েস্ট ব্যাংকটা ইসরায়েল প্যালেস্তাইন দুজনের অধীনেই আছে। কিরকম ভাবে আছে আমরা আগের ছবিতে দেখছি। ওয়েস্ট ব্যাংক ছবিটা আমরা নিয়ে, এই ছবিটাই আমাদের আগের পেজে দেওয়া আছে। মূলত 3টা ভাগে ওয়েস্ট ব্যাংকে ভাগ করেছে। এই ছবিটা ওয়েস্ট ব্যাংকের ছবি। এরিয়া এ, এরিয়া বি, এরিয়া সি। এটা বলছে এরিয়া এ, এই কালারটা, এটা এরিয়া বি, আর এই হলুদ কালারটা হলো এরিয়া সি। এটা যদি আমরা দেখি গ্রাফের সাহায্যে, যদি আমরা বোঝার চেষ্টা করি, এরিয়া এ, এরিয়া বি, এরিয়া সি। এরিয়া এটা আছে 18%, টোটালে যদি 100% ধরা হয়, এরিয়া এটা আছে 18%, এরিয়া বিটা আছে 22%, আর এরিয়া সিটা আছে 60%। এইবারে এরিয়া এটা কার আন্ডারে আছে? এটা আছে প্যালেস্তাইনের আন্ডারে, টোটালি প্যালেস্তাইনের আন্ডারে। এরিয়া বিটা কার আন্ডারে আছে? শাসনটা আছে প্যালেস্তাইন অথরিটি, প্যালেস্তাইন অ্যাডমিনিস্ট্রেশন বা অথরিটি, প্যালেস্তাইন অথরিটি, কিন্তু তাকে কন্ট্রোল করে কিন্তু ইসরায়েল। অ্যান্ড সিকিউরিটি কন্ট্রোল, সিকিউরিটি কন্ট্রোল, সিকিউরিটি কন্ট্রোলটা করছে কিন্তু ইসরায়েল। এই বি যেগুলো আছে, এগুলো সিকিউরিটি টোটাল কন্ট্রোলটা। হাজারটা ভাগ আছে, ছোট ছোট টুকরা টুকরা আছে। আর সি যেটা আছে, সিটা টোটালি প্যালেস্তাইনের অংশ। সি যেটা আছে, সিটা টোটালি কিন্তু সরি, সি সিটা টোটালি ইসরায়েল, ইসরায়েল কন্ট্রোল করে 60%। ওয়েস্ট ব্যাংকের 60%টা কন্ট্রোল করে কিন্তু ইসরায়েল। এইবারে ব্যাপার হলো যে মূল মূল যেগুলো স্ট্র্যাটেজিক বা আরো দিক থেকে মূল মূল যে জায়গাগুলো আছে, সেটা কিন্তু বি এর মধ্যে আছে। বি মানে অথরিটি আছে প্যালেস্তাইন, কিন্তু সিকিউরিটি কন্ট্রোলটা করছে কিন্তু ইসরায়েল। এইবারে
সিকিউরিটি কন্ট্রোল বা সেখানে সেনা বা আরো কিছু যেগুলো আছে সেগুলো কিন্তু ইসরায়েল কন্ট্রোল করছে। মূল মূল যে জায়গাগুলো স্ট্র্যাটেজিক পয়েন্ট বা মূল মূল টাউন যেটা আছে সেটা কিন্তু এইটার মধ্যে আছে, বিয়ের মধ্যে 22% মধ্যে। এই এইভাবে এখন দ্বন্দ্ব চলছে, আমি জানি না কতদিন চলবে। আর দেখা যাক, এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু আমাদের বর্তমান ঐতিহাসিক প্রেক্ষাপটে। আর বিশেষ করে আরেকটা, এটা যখন একটা কোশ্চেন হচ্ছে, যেমন এই গাজা স্ট্রিপ নিয়ে একটা ঝামেলা চলছে। গাজা মানে আজকের ডেটেও কিন্তু বোমা ফেলা হয়েছে বা চলছে একটা যুদ্ধ, জানি না কবে শেষ হবে। আমাদের নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাচ্ছি। ফ্রান্স উইথড্র ইটস মিলিটারি পার্মানেন্টলি ফ্রম হুইচ কান্ট্রি? মানে ফ্রান্স কোন দেশ থেকে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে করোনাইজেশন শুরু হয়, ছোট ছোট বা যেগুলো মানে দুর্বল দেশ সেইগুলোকে রাশিয়া, ফ্রান্স, আমেরিকা সবাই করোনাইজেশন করার করেছিল। সেই অনুযায়ী ফ্রান্সেরও অনেকগুলো মানে ঔপনিবেশিক ঔপনিবেশিক শাসনের মধ্যে কিছু দেশ ছিল। কিছুদিন আগে জুলাই মাসে ফ্রান্স কোন দেশ থেকে তার সমস্ত মিলিটারি এটা তুলে নিয়েছে, উইথড্র করে নিয়েছে? এটার উত্তর হবে সেনেগাল। ঠিক আছে, এটা ফ্রান্সের ছবি আছে, এটার উত্তর হবে সেনেগাল। এবারে সেনেগালটা কোথায় আছে? আফ্রিকার মধ্যে, আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা সেনেগাল এটা। আর এখান থেকে যে কোশ্চেন গুলো তোমরা লিখতে পারো, কোশ্চেন গুলো যেটা আছে যে জুলাই 17 জুলাই ফ্রান্স ওইখান থেকে সেনেগাল থেকে তার সমস্ত সেনা উইথড্রল করে নিয়েছে, তুলে নিয়েছে। আর আজ থেকে 65 বছর আগে পর্যন্ত, 65 বছর থেকে তারা মানে সেনেগালের উপর তারা অবজারভেশন রেখেছিল বা শাসন করেছিল, ঔপনিবেশিক শাসন যেটা আমরা বলি। 65 বছর থেকে, 65 ইয়ার্স। সেনেগাল স্বাধীন হয় 1960-তে, কিন্তু স্বাধীন শুধুমাত্র খাতা কলমেই ছিল। ফ্রান্সের কিন্তু একটা মানে সেনা, যেমন আমাদের ভারতে যেমন 200 বছর ইংরেজরা শাসন করেছে, সেই ধরনের সেনেগালের উপর কিন্তু ফ্রান্সের কর্তৃত্ব ছিল। এইবারে যদি আমরা দেখি আফ্রিকা, আফ্রিকাটা আফ্রিকা সেই সময় খুব দুর্বল দেশ ছিল, সম্পূর্ণ আফ্রিকাটা। এইবারে ঔপনিবেশিক শাসনের জন্য ফ্রান্স যেমন ঝাঁপিয়ে পড়েছিল, ইংরেজ, ইউএসএ, ইংল্যান্ড, রাশিয়া, এই সমস্ত দেশগুলো কিন্তু ঔপনিবেশিক বিস্তার তারা বাড়িয়েছিল। ফ্রান্সের কিন্তু এখন বর্তমানে ওয়েস্ট ওয়েস্ট পার্ট বা সেন্ট্রাল আফ্রিকার মধ্যে কোনো এখন কিন্তু সৈন্য শাসন নেই। শুধুমাত্র একটা দেশে এখনো পর্যন্ত আছে, সেটা কোথাও? সেটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আফ্রিকায় শুধুমাত্র জিবুতি বলে একটা একটা দেশ আছে, এটাও তোমরা লিখে নাও। জিবুতি স্পেলিংটা এমনি হয়, BJIBUTI। জিবুতি দেশে, ফ্রান্সের একমাত্র জিবুতি দেশে, আফ্রিকার আফ্রিকার জিবুতি দেশে একমাত্র ফ্রান্সের সেনা কিন্তু এখনো পর্যন্ত উপস্থিত রয়েছে। বাকি সমস্ত দেশ থেকে তুলে নিয়েছে, লাস্ট তুললো সেনেগাল। আর সেনেগালের মধ্যে একটা সব থেকে বড় ক্যাম্প ছিল, এটা ডাব্লিউবিসিএস বা ইউপিএস এর কোশ্চেন হতে পারে, যে গেলি, GEAGAILLE, এটা গেলি ক্যাম্প আছে। যেহেতু এটা একটা চর্চার বিষয়, সেই জন্য বিশেষ করে ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে যে গেলি ক্যাম্পটা কোথায় আছে। গেলি ক্যাম্পটা সেনেগালে আছে, যেটা ফ্রান্স সেইখানে সেনেগালের সব থেকে বড় সৈন্য ক্যাম্প গেলি ক্যাম্প ছিল, সেখান থেকে উইথড্রল করে নিয়েছে। আর সেনেগালের ক্যাপিটাল আমরা জানি, সেনেগালের ক্যাপিটাল হলো ঢাকার, DAKAR, সেনেগালের ক্যাপিটাল ঢাকার। আর প্রেসিডেন্ট
দুজন আলোচনা হচ্ছে, প্রেসিডেন্টটা লিখে নাও তোমরা, বাসিরও প্রেসিডেন্ট। বাসিরও বাসিরও দিওমায়ে ফায়ে, দিওমায়ে ফায়ে। জেনে রাখা ভালো, যেহেতু এখন চর্চায় আছে, বিশেষ ইম্পর্টেন্ট নয়। আর আমরা নেক্সট কোশ্চেনের দিকে আসছি। ফিডে ওমেন্স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন 2025। ফিডে শব্দটা চেজের সাথে যুক্ত আছে, চেস বা দাবা যেটা আমরা বলি। ফিডে ওমেন্স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন 2025, এটার উত্তর হবে দিব্যা দেশমুখ। আর আমাদের প্রথম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন চেসে প্রথম কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনেরু হাম্পি। বহুত পরীক্ষায় এসছে যে কোনেরু হাম্পি কোন খেলার সাথে যুক্ত, তাহলে হয়ে যাবে চেস। ঠিক আছে। নতুন যে চ্যাম্পিয়নটা হয়েছে 2025, সেটা দিব্যা দেশমুখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে চারটা অপশনে, যে চারটা অপশনেই কিন্তু মানে গ্র্যান্ড স্ল্যাম বালা মহিলা, গ্র্যান্ড স্ল্যাম বালা মহিলা চারটায়। প্রথম হয়েছে কোনেরু হাম্পি, গ্র্যান্ড স্ল্যাম মহিলা যেটা প্রথম হয়েছে কোনেরু হাম্পি, কত সালে? 2002 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে কোনেরু হাম্পির নামটা অনেক পরীক্ষা এসেছে। 2002 সালে প্রথম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়, গ্র্যান্ড স্ল্যাম হয়। তারপরে হারিকে কত সালে হয়েছে? 2011 গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। বৈশালী হয়েছে 2023, আর দিব্যা দেশমুখ হলো 2025। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, জ্বলন্ত কোশ্চেন। এবারে নেক্সট কোশ্চেন, হুইচ ডিপার্টমেন্ট ইন্ট্রোডিউস ফাইন্যান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর, বা যাকে শর্টে বলা হয় FRI, ফাইন্যান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর। মানে বর্তমানে যেহেতু আমাদের নেটের দুনিয়াতে বা আমাদের যে সবকিছু এখন অনলাইনে, এটিএম ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে, আমাদের সেখানে ইউপিআই চলে এসছে, সেই জন্য ফাইন্যান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর একটা করা হয়েছে, যে যার কাজ হলো মোবাইল থেকে যত ধরনের যে আমাদের ফ্রড গুলো হচ্ছে তাকে আটকানো। এইটা কে করেছে, কোন ডিপার্টমেন্ট করেছে? এটার উত্তর হবে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। এটা কনফিউজ করার জন্য, এটার সাথে কনফিউজ হয় ইনফরমেশন এন্ড টেকনোলজি বা ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, তিনটার মধ্যে কনফিউজ হয়। তো ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। 2020 থেকে 2024 পর্যন্ত আমরা যদি দেখি, একটা ডাটা আছে 2020 থেকে 2024। 2024-এ এখনো পর্যন্ত সাধারণ মানুষের কাছ থেকে 3207 crore, মানে 3207 কোটি টাকা ফ্রড হয়েছে এখনো পর্যন্ত। কতগুলো কেসে যদি আমরা দেখি, 5,82,000, ইম্পর্টেন্ট নয়, 5,82,000, 5,82,000 কেসের ক্ষেত্রে 3,207 কোটি টাকা ফ্রড হয়েছে সাধারণ মানুষের। সেই জন্য এটা আটকানোর জন্য ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন এটা বের করেছি। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ইন্ডিয়াস র্যাঙ্ক ইন গ্লোবাল পিস ইন্ডেক্স 2025, বিশ্ব শান্তি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? এটা র্যাঙ্ক হচ্ছে 115, এর উত্তর গ্লোবাল পিস ইন্ডেক্স। এটা মনে রাখতে হবে, প্রতি বছরই বার হয়। আর টপ 10 যদি আমরা দেখি যে সব থেকে শান্তির দেশ কোনটা, তাহলে আমরা অবশ্যই জানি আইসল্যান্ড। আইসল্যান্ড এগুলোর মধ্যেই বেশিরভাগ হয়, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, এগুলোর মধ্যেই হয়। আইসল্যান্ড 1 নম্বরে আছে, ভারতের র্যাঙ্ক হচ্ছে 115। কে রিলিজ করে এটা, এই ইন্ডেক্সটা কে রিলিজ করে? রিলিজ বাই, লিখে নাও, ইনস্টিটিউট ফর ইকোনমিক্স
ইকোনমিক্স অ্যান্ড পিস, আইইপি, শর্ট ফর্ম হলো আইইপি। অনেক পরীক্ষাতে দেয় এই যতগুলো ইন্ডেক্স আছে কে রিলিজ করে, ভারতের র্যাঙ্ক কত, কে এক নাম্বার আছে, এই 2-3টা কোশ্চেনের মধ্যেই পড়ে। আইসল্যান্ড আছে 1 নম্বরে। আর সব থেকে লো যদি আমরা দেখি মানে পিসের ক্ষেত্রে, তাহলে একটা মানে কিছুগুলা দেশ মিলে একটা রিজন কে ইন্ডিকেট করছে। এটার একটা অ্যাব্রিভিয়েশন পড়েছিল যে মিনা মানে কি, MENA, MENA, মিনা মানে কি, এটার ফুল ফর্মটা লিখে দাও, মিডিল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা, এই রিজিয়নটা সব থেকে লোয়েস্ট আছে গ্লোবাল পিস ইন্ডেক্সের ক্ষেত্রে। আমরা জানি মিডিল ইস্ট মানে যেগুলো মানে আমাদের এশিয়ার যেগুলো ইরাক, ইরান, সৌদি আরব, সেটাকে বলা হয় মিডিল ইস্ট। আর নর্থ আফ্রিকা মানে এই দিকটা, যেটা ওই বিশেষ করে আফ্রিকার ম্যাপ যেটা দেখলাম, নর্থ আফ্রিকা যেটা ওই দিকটা, ওই সেনেগালের ওই দিকটা, সেটা সর্বনিম্ন আছে, ঠিক আছে, গ্লোবাল পিস ইন্ডেক্সের ক্ষেত্রে। আমরা নেক্সট কোশ্চেন যাচ্ছি, 9 নম্বর কোশ্চেন। হুইচ ইজ দ্য ফার্স্ট কান্ট্রি টু অফিসিয়ালি রিকগনাইজ দ্য তালিবান গভর্নমেন্ট ইন আফগানিস্তান? তালিবান আমরা ছোট থেকে শুনে আসছি, একটা টেরর সংস্থা ছিল, কিন্তু ও ধীরে ধীরে আফগানিস্তানকে নিজের কবজায় করে নিয়েছে। আর অফিসিয়ালি রিকগনাইজড কোন কান্ট্রি প্রথম করলো, সেটার উত্তর হবে রাশিয়া। 2021 সালে আমাদের যে আফগানিস্তানের যে গণতান্ত্রিক সরকার ছিল, তাদের সাথে লড়াই করে তালিবানরা নিজেদের প্রতিষ্ঠা করে। আর তারপরে আফগানিস্তানকে এখনো পর্যন্ত শাসন করে যাচ্ছে। আর প্রথম রিকগনাইজ করলো রাশিয়া, যে না ওইটা মানে এতদিন পর্যন্ত কেউ মানেনি, যেহেতু তালিবান একটা আতঙ্কবাদী সংগঠন ছিল। আর প্রথম একটা রাশিয়া করেছে। 2021 সালে, সালটা আশা করি তোমরা জানো, 2021 সালে প্রথম তালিবান আফগানিস্তানের উপরে পাওয়ার নিয়ে নেয়, ঠিক আছে, টুক পাওয়ার। তালিবানের যে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার আছে, মানে এখনো পর্যন্ত ভোট হয়নি, তারা জোর জবরদস্তি নিজের মতো শাসন করে চালাচ্ছে। অ্যাক্টিং প্রাইম মিনিস্টার যদি কে আছে, হাসান আখুন্দ, এ হলো আফগানিস্তানের বর্তমানে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার। আর আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক সবদিনই মধুর, সবদিনই ভালো আছে, আর অবশ্য থাকবেও আশা করি। আমাদের নেক্সট কোশ্চেন আসছে, হোয়াট ওয়াজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্স 2025? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা আছে 2025-এ ভারতের র্যাঙ্ক কত? 99। এই প্রথমবার 100-র নিচে ভারতের র্যাঙ্ক এলো। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল মানে সার্বিকভাবে, টোটালি সার্বিকভাবে ভারতের একটা দেশে সার্বিকভাবে তার যে র্যাঙ্ক হয়, তার মধ্যে কি কি থাকে দেখো, এখানে অনেকগুলো ইন্ডিকেটর আছে। নো পভার্টি, জিরো হাঙ্গার, গুড হেলথ, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন, অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। অনেক ধরনের, মানে একটা দেশের মধ্যে যা কিছু থাকার দরকার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডেক্স। কিন্তু অন্য ইন্ডেক্সের থেকে, অন্য যে কোনো ইন্ডেক্স হয়তো পভার্টি ইন্ডেক্স আলাদা হয়, হাঙ্গার ইন্ডেক্স আলাদা হয়, কিন্তু টোটালি অল ওভার যে ইন্ডেক্সটা,
সেটা কিন্তু ইউনাইটেড নেশন এটা বার করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্স। আমাদের প্রথম এই বছরে যে 100 নিচে 167 দেশের মধ্যে 100 নিচে র্যাঙ্ক করেছে, 99তম। ব্যাপারটা বুঝতেই পারছো যে আমরা কত নিচে আছি অন্য দেশ থেকে। আর ফার্স্ট কে আমরা জানি, ওইগুলোই হবে। ফার্স্ট ফার্স্ট কে আছে ফিনল্যান্ড, নোট করে নাও তোমরা, এটা ইম্পর্টেন্ট। ফিনল্যান্ড, তারপরে সুইডেন, তারপরে ডেনমার্ক। আর এরকম করে করে 99তম স্থানে আছে ইন্ডিয়া, 99। ঠিক আছে। ওভারঅল ওভারঅল প্রোগ্রেস অফ এ কান্ট্রি, মানে একটা কান্ট্রির ওভারঅল প্রোগ্রেসটা এই ইন্ডেক্স দ্বারা সূচিত করা হয়। আজকের মতো বা আগস্টের মেন মেন যে কোশ্চেন ছিল আমি তুলে ধরলাম তোমাদের কাছে। আশা করি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। ডাব্লিউপি বা কামিং যেগুলো আসছে এক্সাম, সেগুলো আশা করি তোমাদের কাজে লাগবে। আর আরো যদি তোমাদের কিছু জানার থাকে বা মনে হয় কিছু, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো করে পড়াশোনা করবে অবশ্যই। অনেক ধরনের নেগেটিভ মাইন্ড এখন তোমাদের মধ্যে আসবে, কারণ সেইভাবে এখন মানে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার থেকে এক্সাম সেইভাবে কন্ডাক্ট হচ্ছে না। নার্ভাস হওয়ার কিছু নেই, তার যদি প্রস্তুতি ঠিকঠাক থাকে অবশ্যই এক না একদিন তোমরা অবশ্যই সাকসেস পাবে। আর প্যাশেন্স, কম্পিটিটিভ লাইনে তোমরা এসেছো মানে তোমাদের মধ্যে প্যাশেন্স অবশ্যই থাকবে। যে কম্পিটিটিভে যখনই তোমরা পা দিয়েছো, তোমাদের সব থেকে মেন মেন পিলার হচ্ছে কিন্তু প্যাশেন্স। প্যাশেন্স যদি তোমার না থাকে, কারণ এটা শর্ট টার্মের ব্যাপার নয়। কারো হয়তো 6 মাসের মধ্যে হয়ে যায়, অথবা কারো হয়তো সেটা লং টার্মে হয়, 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। কিন্তু যারা লেগে থাকে, যারা প্যাশনের সাথে লেগে থাকে, তারা অবশ্যই সাকসেস হয়। যদি সেই ধরনের কারো কোনো মোটিভেশন বা সেই ধরনের কোনো সমস্যা থাকে, অবশ্যই আমার সাথে তোমরা শেয়ার করবে। আমি যতটা পারবো আমার পক্ষ থেকে তোমাদেরকে গাইড করব বা তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। আর বেশি কিছু বলছি না, ভিডিও রাখছি, অনেক লম্বা হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ।